আজকাল ফেসবুকে ঢুকলেই চোখে পড়ে হাজারো মানুষের সফলতার গল্প। কিভাবে মানুষ ২ পয়সার লোভ থেকে কোটি টাকার মালিক হয়ে যায়, ফেসবুকের ইনকামে গাড়ি বাড়ি এবং বিদেশ ভ্রমণ করে। এসব সফল ব্যক্তিদের জীবন কাহিনী শুনতে আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে। কিন্তু এই সফলতার পিছনেও যে অনেক ব্যর্থতার হতাশা লুকিয়ে আছে, এটা কি কারোরই চোখে পড়ে? একটা মানুষ সফল হতে গেলে তাকে হাজারো ব্যর্থতার মধ্য দিয়ে যেতে হয় অনেক হাজারো ডিপ্রেশন ও অনেক মানুষের কটু কথার মধ্য দিয়ে। আর আজকের ব্লগটা আমার মতো ব্যর্থ মানুষের সাধারণ জীবন কাহিনী নিয়ে। যাই হোক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। দুপুরটা হতে না হতেই তো রান্নার চিন্তা। জামাই আজকে বলেছিল রুই মাছের ভুনা খাবে, আর ফ্রিজ খুলে দেখি রুই মাছ একদম শেষের দিকে। আর এটা খুলে দেখি রুই মাছের হচ্ছে ২ টুকরা আর একটা মাথা ছিল। কি আর করা, জামাই যেহেতু বলেছে আজকে রুই মাছ খাবে, তো রুই মাছই রান্না করি। অবশ্য আমাদের টুনাটুনির সংসার, অল্প কিছু রান্না করলেই হয়ে যায়। রান্নাঘরে আসলেই তো আর রান্না হয়ে যায় না, কত কিছু ধুইতে হয়, কাটতে হয়, বাছতে হয়। এই রান্নার প্যারা যে কবে শেষ হবে, এ থেকে আর কখনোই ছুটি নেই। আমি তো গ্রামের মেয়ে, গ্রামে আমার বেড়ে ওঠা। গ্রামে তো বিভিন্ন ধরনের তরতাজা ছোট মাছ, বড় মাছ পাওয়া যায়। আর এই মাছগুলো নিজেদের পুকুর অথবা নদী, নালা, খাল, বিলের হয়ে থাকে। এই তরতাজা মাছগুলো যে কোনোভাবেই রান্না করা হোক না কেন, খেতে কিন্তু অনেক মজাদার হয়। আর ওই নদীর মাছগুলো ভেজে রান্না করতে হয় না, ভাজা ছাড়াই অনেক ভালো লাগে খেতে। কিন্তু ঢাকা শহরে তো সব চাষের মাছ, আর এগুলো তেলে ভেজে না রান্না করলে একদম মুখেই তোলা যায় না। অবশ্য আমার জামাই যদি রান্না করেই ভাবে, তাহলে ওই দিন খাওয়া দাওয়াই বন্ধ রাখবে। মাছ বাছতে বসিয়ে দিয়ে এখানে আমি শাক বাছা শুরু করে দিলাম। আর এই শাকগুলো দিয়েছিল সারার আম্মু। ওদের ছাদ বাগানে এত সুন্দর সবজি চাষ করেছে, দেখলে একদম চোখ জুড়িয়ে যায়। তাই ভাবলাম আজকে এই তরতাজা শাকগুলো দিয়ে একটা শাক ভাজি করি। অবশ্য আমার জামাই আবার শাক খেতে চায় না, শাক খেলেই নাকি ওনার আবার পেটের সমস্যা হয়ে যায়। এখানে আন্টি অনেক ধরনের শাক দিয়েছিল, আলু শাক, পুঁই শাক, তারপর হচ্ছে কলমি শাক, পালং শাক, বিভিন্ন রকমের শাক দিয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে শাক, তাকে কোনোভাবেই জোর করেও শাক খাওয়ানো যায় না। আমার জামাই আবার খাবার নিয়ে তেমন এত বাছাবাছি করে না, কিন্তু স্পেসিফিক কয়েকটা জিনিস সে একদম মানে তাকে জোর করেও একদম খাওয়াইতে পারি না। আমার রেগুলার একটা কমন বিষয় হচ্ছে গিয়ে, মাছ ভাজতে গিয়ে যে কোনো ভাবে তেল ছিটকে পড়বে শরীরে অথবা হাতে পায়ে, কোনো না কোনো জায়গায় একদম পুড়বে। আগে তো একটু তেল ছিটকে পড়লে হাতে পেস্ট লাগিয়ে বসে থাকতাম, চিল্লাপাল্লা করতাম অথবা মলম লাগাতাম। কিন্তু এখন এটাতে আমি ইউজ টু হয়ে গেছি, এখন আর কিছুই যায় আসে না। মাছের তরকারি রান্না করতে গেলে আমার সবচেয়ে কঠিন কাজই হচ্ছে মাছ ভাজা। এই মাছ ভাজতে গিয়ে যে কতবার হাত করেছি, এটার কোনো ঠিক ঠিকানা নেই। সময়ের সাথে সাথে মানুষের কতই না পরিবর্তন হয়। একটা সময় হাতের নখের কি পরিমাণ যত্ন করতাম, এই হাতের যত্ন বা হাতের সৌন্দর্য ধরে রাখার জন্য কত চেষ্টা করতাম। আর এখন এই হাত দিয়ে দুনিয়ার সারা দিনের কাজ করে যেতে হয় কন্টিনিউয়াসলি। এত কাজ করতে হয় যে এখন আর নিজের প্রতি যত্ন নিতেও আর ইচ্ছে করে না। অবশ্য মেয়েদের তো একটা কমন ডায়লগ, এখন তো বিয়ে হয়ে গেছে, এখন আর যত্ন নিয়ে কি হবে। কিন্তু এটা একদমই ভুল ধারণা। মানুষ তো বিয়ের পরে আরো নিজেকে সাজিয়ে বা যত্নে রাখা উচিত। কিন্তু এসব সবই বুঝি, কিন্তু নিজের যত্ন নিতে একদমই ইচ্ছে করে না। দিন দিন আমি কেমন জানি আলসে হয়ে যাচ্ছি আরো। আর রান্না করার সময় যখন আমি ভিডিও করি, সেদিন তরকারিতে হয় লবণ বেশি হয়ে যায়, হয়তো তেল বেশি হয়ে যায়, না হলে মশলা বেশি। আচ্ছা, এটা কি শুধু আমার সাথে হয় নাকি আপনাদের সাথেও হয়? আর আমি তো একদম এক পাতিল শাক নিয়েছিলাম বেছে, কিন্তু এখানে সিদ্ধ করার পরে একদম অল্প শাক হয়ে গেছে। ও আর একটা কথা না বললেই নয়, আমাদের নেত্রকোনার এলাকার মানুষেরা শাককে কিন্তু হাগ বলে, হাগ। এটা শুনতে অনেক অদ্ভুত বা হাস্যকর মনে হলেও এটাই হচ্ছে গিয়ে নেত্রকোনার মানুষের ভাষা। আমরা এই নেত্রকোনার মানুষেরা শাককে শুধুই যে হাগ বলি এটা নয়, আমরা পানিকে হানি বলি, হানি। মানে আমাদের এলাকায় হর উচ্চারণটা তুলনামূলক একটু বেশি হয়ে থাকে। যাই হোক, এটা কোনো ব্যাপার না। প্রত্যেকটা এলাকাতেই কিছু না কিছু আঞ্চলিক ভাষা রয়েছে যেটা খুবই হাস্যকর। যাই হোক, আজকের মতো আমার ভিডিওটা এখান পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।